রাজনীতিতে কখন যে কার পায়ের তলায় মাটি সরে যায় তা আগে থেকে বলা বড্ড কঠিন। একটা বড় নির্বাচন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়, আর তারপর মনে হচ্ছিল সবকিছু বুঝি একেবারে নিশ্চিন্ত। বিরোধীরা চুপ, ক্ষমতার অলিন্দে শুধুই উৎসবের মেজাজ। কিন্তু ক্ষমতার এই বিশাল ইমারত যে একটা মাত্র আইনি ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে তা হয়তো তাবৎ রাজনৈতিক পণ্ডিতরাও আজ করতে পারেননি। এমন এক ঝড় উঠেছে যার ঝাপটায় শাসক দলের ঘুম উড়ে গেছে। ভাবুন তো, একটা বা দুটো নয়, যদি ডজন ডজন নির্বাচিত জনপ্রতিনিধির ভবিষ্যৎ রাতারাতি খাদের কিনারে এসে দাঁড়ায়, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে পুরো নির্বাচন প্রক্রিয়াটাই একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। হ্যাঁ, ঠিক এমনই এক অভূতপূর্ব রাজনৈতিক সংকটের সাক্ষী হতে চলেছে দেশের রাজনীতি। সুপ্রিম কোর্ট যা করতে পারেনি সেটা এবার করে দেখিয়েছে অন্য এক আদালত। আর তাতেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে তুমুল হইচই। বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর যারা ভেবেছিলেন রাজনৈতিক ঝড় থেমে যাবে, তাদের জন্য বড়সড় ধাক্কা। কারণ এই মুহূর্তে বিহারের রাজনীতিতে এমন এক বিস্ফোরণ ঘটেছে যার অধিকার শুধু পাটনাটাই সীমাবদ্ধ নয়, তার কপন পৌঁছে গেছে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত। অনিয়ম, কারচুপি, তথ্য গোপনের অভিযোগে রাজ্য জুড়ে যে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে তা ক্রমশ রূপ নিচ্ছে এক গভীর সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে। 10 বা 20 জন নয়, এক লহমায় 42 জন বিধায়ককে একসঙ্গে নোটিশ জারি করেছে হাইকোর্ট। এই এক সিদ্ধান্তেই গোটা নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে গেছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে যে যদি একজন বিধায়কেরও সদস্যপদ বাতিল হয়, তাহলে ফের নির্বাচন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যদি পুনর্নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এনডিএ তথাকথিত প্রচণ্ড সংখ্যাগরিষ্ঠতা কতটা মজবুত থাকবে সেই প্রশ্ন এখন রাজনীতির কেন্দ্রে। এই সমস্ত প্রশ্নের গভীরে ঢুকে আমরা বিশ্লেষণ করব। কিন্তু তার আগে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কাটছে তা হলো, যা এতদিনে সুপ্রিম কোর্ট পর্যন্ত করতে পারেনি সেটাই এক ঝটকায় করে দেখিয়েছে হাইকোর্ট। আর তাতে রাজনৈতিক করিডোরে শুরু হয়েছে তুমুল হইচই, কানাঘুষো, হিসেব নিকাশ আর আতঙ্কের রাজনীতি। খবর অনুযায়ী বিহারের রাজনৈতিক মানচিত্রে কার্যত ভূমিকম্প। নির্বাচনে কারচুপির গুরুতর অভিযোগে একসঙ্গে 42 জন বিধায়ককে নোটিশ পাঠিয়েছে আদালত। এই নোটিশ শুধু সাধারণ বিধায়কদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এই আওতায় চলে এসেছে বিধানসভার স্পিকারও, অর্থাৎ বিজেপি স্পিকার প্রেম কুমার, যাকে এই আসনে বসাতে বিজেপি তার সমস্ত রাজনৈতিক শক্তি উজাড় করে দিয়েছিল, আজ তার কুর্সি সরাসরি বিপদের মুখে। শুধু কুর্সি নয়, ঝুঁকছে তার বিধায়ক পদও। রাজনৈতিক মহলে গুঞ্জন, শক্তিমন্ত্রী থেকে শুরু করে বিজেপির শীর্ষ সারির একাধিক বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ এখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে। অভিযোগের কেন্দ্রে রয়েছে সেই হলফনামা যা এই 42 জন বিধায়ক একসঙ্গে নির্বাচনের সময় জমা দিয়েছিলেন। দাবি করা হচ্ছে সেখানে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে, কোথাও ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য দেওয়া হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতেই হাইকোর্ট একযোগে সবাইকে নোটিশ পাঠিয়ে জবাব তলব করেছে। বিষয়টি মোটেই হালকা নয়, কারণ যদি আদালতে তারা সন্তোষজনক ও শক্তিশালী প্রমাণ পেশ করতে ব্যর্থ হন, তাহলে একাধিক বিধায়কের সদস্যপদ বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর একজনেরও সদস্যপদ যদি বাতিল হয়, তাহলে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচনের পথ খুলে যাবে, যা গোটা ক্ষমতার সমীকরণকেই ওলটপালট করে দেবে। এদিকে এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনও, যারা ইতিমধ্যেই বিহারে এসআইআর ইস্যুতে তীব্র সমালোচনার মুখে। কারণ হলফনামা যাচাই করার সাংবিধানিক দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনেরই। তাহলে এত বড় গাফিলতি কিভাবে হলো? কমিশন কি আদৌ হলফনামাগুলো খুঁটিয়ে পরীক্ষা করেছিল, নাকি রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে সবকিছু এড়িয়ে গেছে? আপনাদের নিশ্চয় মনে আছে বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে কিভাবে চিরাগ পাসওয়ানের দলের প্রার্থী সীমা সিংয়ের মনোনয়ন বাতিল করা হয়েছিল। তার হলফনামায় কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখিয়ে একদিকে যেমন তার প্রার্থীতা খারিজ করা হয়, তেমনি এনডিএর মরোরা আসনও পড়ে যায় অনিশ্চয়তার মুখে। কিন্তু তখন বিষয়টি ছিল একটি আসনের, এবার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এখানে প্রশ্ন উঠেছে গোটা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে, 42 জন বিধায়কের বৈধতা নিয়ে। অর্থাৎ বলা যায় এই 42 জনই এই মুহূর্তে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় সংকটে পড়েছেন। হাইকোর্টের এই পদক্ষেপকে অনেকে বিহারের ইতিহাসে অন্যতম বড় বিচার বিভাগীয় হস্তক্ষেপ বলে দেখছেন। খবর বলছে এই 42 জনের তালিকায় রয়েছেন বিজেপি ও জেডিইউ এর একাধিক দাপুটে নেতা। পাশাপাশি বিরোধী শিবিরের কয়েকজন বিধায়কও রয়েছেন বটে, কিন্তু বাস্তবতা হলো বিরোধীদের হারানোর খুব বেশি কিছু নেই। কারণ সংখ্যার বিচারে তাদের বিধায়কই মোট 42 জন নন। ফলে আসল বিপদের মুখে রয়েছে এনডিএ জোট, বিশেষ করে বিজেপি ও জেডিইউ। আর যদি স্পিকার প্রেম কুমারের সদস্যপদ বাতিল হয়, তাহলে বিজেপির জন্য তা হবে শুধু রাজনৈতিক ধাক্কা নয়, একেবারে মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই এই ফলাফল নিয়ে একাধিক মহলে অস্বস্তি, অসন্তোষ এবং সন্দেহ তৈরি হয়। একের পর এক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে। কিছুদিন আগেই জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন
অভিযোগ ছিল যে বিজেপি 10,000 টাকার স্কিম চালিয়ে কার্যত ভোট কিনেছে এবং তাই পুরো নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন করা হোক। সেই আবেদনে সুপ্রিম কোর্ট কড়া প্রতিক্রিয়া জানায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত পর্যন্ত বলেন, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে বলেই কি আপনারা আদালতে এসেছেন? আপনারা কত ভোট পেয়েছেন? এই মন্তব্যের পর সাধারণ মানুষের মধ্যেও একাধিক প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টে মামলা করার অধিকার কি শুধু নির্বাচনে জয়ী হওয়া দলগুলোর জন্য? যারা হারেন তারাই তো মূলত আদালতের দ্বারস্থ হন ন্যায় বিচারের আশায়। কিন্তু যে সুপ্রিম কোর্ট তখন এই আবেদনে বিরক্তি প্রকাশ করে মামলা খারিজ করেছিল, সেই একই আদালত আজ বিনামূল্যে রেবরি বিলির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। খরচ দিয়ে উন্নয়ন সম্ভব নয়, কর্মসংস্থানই আসল উন্নয়নের চাবিকাঠি বলে দাবি করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হাইকোর্টের এই একক সিদ্ধান্ত একসঙ্গে 42 জন বিধায়ককে নোটিশ রাজনীতি ময়দানে একেবারে পাশা উল্টে দেওয়ার মতো। কারণ একজনেরও সদস্যপদ বাতিল হলে এনডিএর গোটা সংখ্যাগরিষ্ঠতার ভিত কেঁপে উঠবে। এর আগে বিহার নির্বাচনে এসআইআর ব্যবহারের মাধ্যমে কিভাবে পরিস্থিতি প্রভাবিত হয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তারা কি সত্যি নিরপেক্ষ নাকি রাজনৈতিক চাপের কাছে আত্মসমর্পণ করেছে? আর এখানেই শেষ নয়, বিহারে যদি এই মামলা কোনো বড় মোড় নেয় তবে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনেও। অমিত শাহ ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক শিবির গুছিয়ে ফেলতে ব্যস্ত। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এসআইআর ইস্যুতে প্রকাশ্যে আলটিমেটাম দিয়েছেন। ফলে বিহারে যদি বড় কোনো আইনগত বা রাজনৈতিক অ্যাকশন হয় তাহলে বাংলা নির্বাচনও নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে আসবে, একথা প্রায় নিশ্চিত। সব মিলিয়ে পরিস্থিতি এখন ভীষণ গুরুতর এবং স্পর্শকাতর। হাইকোর্টের এই নোটিশ বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচন কমিশনের জন্য কার্যত গলা কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন, এই 42 জন বিধায়কের ভাগ্যে কি লেখা আছে এবং এই মামলা রাজনৈতিক অভিঘাত কতদূর গড়াবে? আপনার কি মনে হয় অমিত শাহের তথাকথিত চাণক্য নীতির কি তবে উল্টোকণা শুরু হলো? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।